আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা কথা বলবো শেখ হাসিনা তার যে রেজিম, যে ফ্যাসিস্ট রেজিম, সেই রেজিমের 2009 সালে ক্ষমতায় আসার পরপরই বিডিআর বিদ্রোহের নামে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেন। তারপরে তিনি বেছে বেছে দেশপ্রেমিক যারা কর্মকর্তাদেরকে, যারা বিডিআর এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিল তাদেরকে সহ, যাদের মধ্যে দেশপ্রেম আছে, যারা অন্যায়ের প্রতিবাদ করবেন এমন আশঙ্কা আছে, তাদেরকে বেছে বেছে বিভিন্ন অজুহাতে সেনাবাহিনী থেকে তাদেরকে বিদায় করেছেন, তাদের র্যাঙ্ক কেড়ে নিয়েছেন, তাদেরকে চাকরি করতে দেননি, তাদেরকে বাধ্যতামূলক অবসরে যেতে হয়েছে, কেউ কেউ স্বেচ্ছায় অবসরে যেতে বাধ্য হয়েছেন। পাশাপাশি একটা বিশাল নাম্বার, প্রায় 200-র বেশি সেনা কর্মকর্তাকে তাদের স্ত্রীর গ্রিন কার্ড আছে বা তাদের ফ্যামিলির কেউ বাইরে মাইগ্রেট করেছেন, এসব অজুহাতে চাকরি ছাড়তে বাধ্য করা হয়। তো এই বিষয়টি ধরেন একজন সেনা সদস্য তৈরি করা রাষ্ট্রের জন্য একটা অসম্ভব চ্যালেঞ্জিং একটি কাজ, অসম্ভব ব্যয়বহুল একটি কাজ। দেশে বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে এক একজন অফিসার তৈরি করা হয়, কিন্তু সেনা বাহিনীর এই অফিসারদেরকে নিয়ে আসলে হাসিনার ছেলে খেলা খেলেছেন। তার বাবাকে সেনাবাহিনী হত্যা করেছে, তার যে ক্রোধ এবং ক্ষোভ তার তিনি বহিঃপ্রকাশ তিনি বিভিন্ন ভাবে ঘটিয়েছেন। বিডিআর বিদ্রোহের নামে হত্যাকাণ্ড তার একটি সূচনা ছিল। তো সাম্প্রতিক সময় আমরা যতটুকু জানি যে এই জাতীয় বঞ্চিত এবং অসম্মানজনক ভাবে যাদেরকে চলে যেতে হয়েছে, রাজনৈতিক ভাবে যাদেরকে শিকার হতে হয়েছে, তার চাকরি খোয়াতে হয়েছে, তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। তারা খুব সহসাই সেনাপ্রধান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাদের দাবি পেশ করবেন, তাদেরকে পুনর্বহালের জন্য তারা আবেদন জানাবেন। তো এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। আমার সঙ্গে যোগ দিচ্ছেন সেনা সদস্য এবং মানবাধিকার নিয়ে কাজ করেন জনাব খান সোয়েব আমান। আমান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আমার সঙ্গে যোগ দিচ্ছেন মেজর ডেল এইচ খান। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। এবং দর্শক, আমার সঙ্গে যোগ দিচ্ছেন আমার অনুষ্ঠানের নিয়মিত অতিথি বলা চলে, মেজর সাফায়াত। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম কনক ভাই, আপনাকে এবং আপনার দর্শকদেরকে আমি আবারও আগে সরি বলে নিচ্ছি, কারণ আমি আজকেও ড্রাইভ করছিলাম। আপনি খুব আসলে খুব শর্ট নোটিসে আপনার এখানে জয়েন করা, তো আমাকে ড্রাইভ করেই আপনার সাথে থাকতে হবে। জি, কোনো সমস্যা নেই। আপনি তাৎক্ষণিকভাবে যোগ দিয়েছেন, এই জন্যই আপনাকে ধন্যবাদ। তো আমান ভাই, আপনার কাছ থেকে শুরু করি যে এই যে আমি যে ভূমিকাটি বললাম, বিষয়টি বললাম, এরকম কত অফিসার আছেন বা আপনার স্টোরিটা কি, কেন আপনি এই আন্দোলনের সঙ্গে যুক্ত হলেন, এই রিইনস্টেটটা কিভাবে সম্ভব, কি ভাবছেন, একটু আপনার কথা শুনে। অসংখ্য ধন্যবাদ ভাই। প্রথমে আমি ছাত্র জনতা যারা মারা গিয়েছেন আমাদের 5ই আগস্টের আগের দিনগুলোতে, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার আজকের বক্তব্য শুরু করছি। আর আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার এই শোয়ের মাধ্যমে বাংলাদেশের মানুষের কানায় কানায় পৌঁছে দিয়েছেন মানুষের কথা, মানুষের মনের কথা। একটা সময় ছিল যখন মেইন স্ট্রিম মিডিয়া হয়তো বা ওই বাতাবি লেবু বা তার কাছাকাছি কিছু একটা দেখাইতো, তখন আপনারাই যোদ্ধা ছিলেন যারা প্রতিটা মুহূর্তে যুদ্ধ করে গিয়েছেন। এবং এজন্য আপনাদের পরিবারের, আপনার বোন এবং পরিবারের অন্য সদস্য যারা অনেক স্যাক্রিফাইস করেছেন, তাদের প্রতি আমি স্যালুট জানিয়ে আজকের বক্তব্য শুরু করছি। আমি যদি শুরু করি না, তাহলে আজকে তো আমরা মোটামুটি আগস্টের একটা মাঝামাঝি সময়ে চলে এসেছি। একটু আস্তে আস্তে আমি পিছিয়ে যাব, কারণ দেখবেন সবাই যখন বলে সবাই 2008-9 সময় থেকে শুরু করে। আমি আস্তে আস্তে একটু পিছিয়ে যাব। অতি সম্প্রতি দেখবেন যে ফেনীর একটা বন্যা হয়েছে। তো ফেনীর বন্যায় আমাদের যারা অফিসার ছিলেন, যে অফিসারদেরকে হয়তো বা সেনাবাহিনী অফিসার হিসেবে স্বীকারও করেন না, এই জন্য বলছি যে যারা অনুভব করেন নাই যে মানুষটা সেনাবাহিনীতে একটা নির্দিষ্ট সময় দিয়েছেন, এবং সময়টা অবশ্যই 5 বছরের বেশি হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর। তো এই মানুষগুলোকে তারা অনেক ক্ষেত্রে স্বীকৃতি দেয় নাই। কিভাবে, একটু ব্রেকডাউন করে বলি। আমরা ম্যাক্সিমাম আর্মি অফিসারদের সম্বন্ধে দেখবেন বাইরের মানুষজন বলে কি যে আমরা হচ্ছি ইন্টার পাস। হ্যাঁ, তো ইন্টার পাস মানে কি আমরা এইচএসসির পরে চলে আসি। তো এইচএসসির পরে কি হয় যে ব্রাইট স্টুডেন্ট যারা হয়, সাফায়াত ক্যাট কলেজ, আমি সোফার আই ক্যান রিকালেক্ট, আমি জানি না ডেল এইচ খান স্যার ক্যাট কলেজের কিনা, আমি নিজেও ক্যাট কলেজের। আমি সিভিল কলেজে স্যার। আচ্ছা, তুমি সিভিল কলেজের, আচ্ছা সরি। তো আমরা যখন চলে আসি হয় কি যে আমরা যে গ্রুপ অফ পিপল থাকি, আমাদের বন্ধু বান্ধব যে বিভিন্ন জায়গায় ভালো জায়গাগুলোতে স্কলারশিপের চেষ্টা করে, কোথাও তারা ডাক্তার হওয়ার জন্য চেষ্টা করে, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য চেষ্টা করে। তো এই মানুষগুলো কিন্তু একটা স্কিল বেসড জবে সবসময় ঢুকে যায়। স্কিল বেসড জবের সুবিধা কি যে আপনার যদি আপনার প্রতিষ্ঠানের সাথে বোঝাপড়া না হয়, আপনি যদি কোনো জায়গায় কাজ না করতে পারেন, আপনার যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, আপনি কিন্তু তখন কোনো না কোনো জায়গায় রাস্তায় বসে যেতে পারবেন একটা কাজের জন্য। এবং আলটিমেটলি যেহেতু স্কিল আছে, পিপল উইল বাই ইউর স্কিল।
আর আমরা যখন আর্মিতে চলে আসি মোস্টলি বিভিন্ন কোরে যারা আমরা আছি, আমাদের আর্মির যে ডিমান্ডটা, আর্মির যে এফিসিয়েন্সিটা, এটা বাইরে একটু কম কাজে লাগে। তো বাইরে যেহেতু কম কাজে লাগছে, তখন আমরা যখন চলে আসছি তখন কিন্তু আর্মির যে সাপোর্টটা, যে সার্টিফিকেশনটা, এটা আমাদের বাইরে চাকরি পাওয়ার জন্য খুব জরুরি হয়ে যায়। তো এই বন্যায় আমি এমন মানুষকে দেখেছি যাদেরকে আর্মি এই সার্টিফিকেশনটা দেয় নাই। কেন দেয় নাই এই কথাটা আমরা একটু পরে আসবো। দেয় নাই, এই মানুষগুলা কিন্তু বন্যার সময় মাঠে নেমে কাজ করেছে। এবার আরেকটু পিছিয়ে যাই ভাই। তো 5 তারিখ থেকে তো আমরা জানি যে 5th আগস্ট সাডেনলি আমরা মানে আমাদের খুব মনের যে আকাঙ্ক্ষাটা ছিল, যে জায়গাটাতে আমরা পৌঁছতে চাচ্ছিলাম হয়তো গত 15 বছর ধরে, এই জায়গাটাতে আমরা পৌঁছে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অ্যালাউ করেছেন, সৃষ্টিকর্তা অ্যালাউ করেছেন, আমাদের দেশের জনগণের জন্য এটা একটা ব্লেসিং ছিল। তো এর আগের 5 দিন, 10 দিন, 15 দিন আপনি দেখবেন যে সেনা কর্মকর্তা বা সামরিক কর্মকর্তা, ইন এ সেন্স হচ্ছে এয়ারফোর্স, নেভি, আর্মি, এই 3টা বাহিনীর একজন মানুষকে আইডেন্টিফাই করাটা কিন্তু খুব ইজি। আপনি দেখবেন ওর চেহারাটা কোথায়, আচ্ছা ঠিক আছে, ওর একটা নাম্বার আছে, ওরে আপনি ধরে ফেলবেন, ওর নাম্বারটা ধরে এরপরে আপনি ওকে পানিশমেন্ট দিবেন। তো এমন মানুষেরা এই সময়টাতে আন্দোলনে অংশগ্রহণ করেছিল যে যারা জানতো যে এটা একটা ওয়ান ওয়ে জার্নি। 5 তারিখে যদি আমরা আমাদের স্বাধীনতা না পেতাম, তাহলে আমরা আসলে আয়না ঘরে বা এমন একটা জায়গায় আমাদের জায়গা হতো, উই কুড নেভার কাম ব্যাক। আমার বাচ্চারা প্রতিদিন সকালবেলা আমাকে বিদায় দিত যে অ্যাজ ইফ দিস ইজ দ্য লাস্ট গুড বাই, দে আর সেইং টু মি। 5 তারিখের আগে এমন কতগুলো দিন গিয়েছে যে আমার বাসায় আসলে রান্না বান্না হয় নাই। আচ্ছা, তো রান্না বান্নাটা যে হয় নাই, এটার একটা অন্যতম রিজন ছিল প্রাতিষ্ঠানিক দিক দিয়ে, যে সেনাবাহিনী একসময় আমাকে ওন করতো। কারণ এই সেনাবাহিনী থেকে আমরা যারা একসময় সোভারেনিটির প্রতীক বলি, আমরা সার্বভৌমত্বের প্রতীক, এই সার্বভৌমত্বের প্রতীকের যে টুলস গুলো ছিল, এনএসআই বলতে পারেন, ডিজিএফআই বলতে পারেন, বা ওনাদের আরো যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন গুলো ছিল, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ফোন করে 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 বলেছিল যে এই যে যে মানুষগুলা আছে যারা বিরোধী মত বা যারা মানুষের অধিকারের জন্য কথা বলছে, তারা মূলত সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং তাদেরকে কোনোভাবেই বাংলাদেশের মাটিতে একটা সাধারণ নাগরিক যেরকম ফিল করে, একটু খেতে পড়তে বাঁচতে চায়, তো আমরা এবং আমাদের পরিবাররা না, আমরা বাংলাদেশের জন্য অনেকে রক্ত দিয়েছি, ঘাম দিয়েছি, ট্রেনিং করেছি, আমার নিজের সেনাবাহিনীর চাকরি এক যুগের সময়। তারা ফিল করছিল যে আমাদের এই খেয়ে পরে বাঁচার অধিকারটুকু নাই ভাই। আমি কিন্তু এর আগে যখন সেনাবাহিনী থেকে চলে আসলাম, তারপরে বেশ ভালো ভালো জায়গায় কাজ করতাম, আমি ভালো জায়গায় পড়াশোনা করেছি, আইবিএ তে পড়েছি। তো ওই জায়গাগুলো যখন আমাকে আর্মি ব্লক করে ফেললো যে আর্মির পরিচয় আমি দিতে পারবো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই প্রাতিষ্ঠানিক পরিচয়গুলো দেওয়ার সৌভাগ্য দিয়েছিল। ওইগুলো দিয়ে আমরা একটু কাজ করে খেতাম আর কি, আমাদের ফ্যামিলিতে আমরা জাস্ট একটু ভাত মুখে তুলে দিতাম। কিন্তু 2200 কোটি টাকা, 22,000 কোটি টাকার যে জেনারেলরা ছিলেন, যারা এখনো সেনাবাহিনীতে বেশ দাপটের সাথে চাকরি করছেন, তারা কিন্তু আমাদের এই ছোট্ট যে আমরা 2 মুঠো ভাত খাই, এই ভাত খাওয়ার জায়গাটা বন্ধ করে দিলেন। এখন আমরা যেরকম সবসময় সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করছি, আপনারা দেখেছেন যে অতি সম্প্রতি হাসান মাহমুদ, উনাকে আমরা জানতাম যে বেশ কিছুদিন আগে, অলমোস্ট 1 উইক আগে বা 10 ডেজ আগে আমরা জানতাম যে উনি সরকারের একটা প্রতিষ্ঠানের দ্বারা উনাকে ধরা হয়েছে। কিন্তু আমরা সাডেনলি কি দেখলাম যে উনি দেশের বাইরে। হ্যাঁ, তো এইটা আমাদের জন্য ইনসেন্স অ্যালার্মিং। আমি সেনাবাহিনীকে প্রচন্ড ধন্যবাদ দিব। এই ধন্যবাদ এবং কিছু কথা বলার আগে আমি আরেকটু পিছিয়ে যাই, কারণ আমি আমার কষ্টটা বলেছি, আরো 2-4 জনের মানুষের কষ্টটা আমি বলি, একজন পুরুষ একজন নারী, এইভাবে বলি যাতে আপনারা একটু বুঝতে মানে ব্যালেন্স করতে সুবিধা হয়। এয়ারফোর্সে একজন অফিসার আছেন, একজন লেডি অফিসার, উনি ওইখানে সোর্ট পাওয়ায়, উনি জিডিপি। তো এই ভদ্র মহিলা হিজাব পরার কারণে কিন্তু তাকে চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন উনি। আমাদের আয়না ঘরে যে অফিসাররা ছিলেন, আপনারা যদি তাদের কথা শোনেন, যে তারা ওইখানে ইউনিফর্ম পরিহিত অবস্থায় একজন অফিসার গুম হয়েছেন। উনি আবার যে উনি গুম হয়েছেন, আমাদের কর্নেল হাসিন স্যার, উনি কিন্তু বীর প্রতীক পাওয়া একজন অফিসার। যখন বীর প্রতীক পান স্বাধীন বাংলাদেশের মাটিতে, তার কিন্তু অনেক অ্যাচিভমেন্ট থাকে বলেই উনি বীর প্রতীক পান। এর বাইরে আমরা দেখেছি যে একজন অফিসারকে উনারা ওখানে নিয়ে গিয়েছেন, ওই অফিসারের মিসেস পারিবারিকভাবে যেহেতু 7 বছর কমপ্লিট হয়ে গিয়েছে, তার বিবাহ হয়ে গিয়েছে, সে আলাদা জায়গায় একটা ফ্যামিলি লাইফ শুরু করেছেন। এরপর উনি আবার ব্যাক করেছেন। আপনি চিন্তা করে দেখেন যে এই যে মানুষগুলো এখানে আটক ছিল, আমরা 5th আগস্ট আমি নিজে গিয়েছিলাম আপনার ডিজিএফআই হেডকোয়ার্টারের সামনে ইনাদের জন্য কথা বলার জন্য। এখনো কিন্তু বাংলাদেশ আর্মির কাছ থেকে আমরা জানতে পারি নাই যে ওই মায়ের ডাকের যে তালিকা, এই তালিকা অনুযায়ী কতজন মানুষ বেঁচে আছেন, কতজন মানুষ গুম হয়ে আছেন, কতজন মানুষ মারা গিয়েছেন। তো ইনাদের পরিবারের যে সদস্যরা, তারা কিন্তু এখনো জানে না যে তার বাবার পেনশনটা তারা পাবে নাকি পাবে না। তার মা কিন্তু জানে না যে কোথায় সে আসলে যাবে। আচ্ছা, এটা তো আপনাকে একটা সাইড দেখাইলাম, এরপর আমরা আরেকটা সাইডে চলে আসি। আমি সেনাবাহিনীকে সাধুবাদ দিই। সেনাবাহিনীতে আমার মতো মানুষেরা আছে, সংখ্যায় তারা অনেক বেশি, যে জন্য আসলে 5th আগস্টের আগে পরে একটা দীর্ঘ সময় আমরা দেখেছি যে এখানে কোনো ফায়ার ওপেন হয় নাই। তো সেনাবাহিনীতে যে অফিসাররা কর্মরত আছেন, ইনারা আমরা যদি উনাদেরকে বলতে চাই যে একটু অন্যভাবে, যে উনারা আসলে 3 ধরনের অফিসার আছেন। এক ধরনের অফিসারের হাতে কিন্তু রক্তের দাগ আছে, একজনের নাম আমরা অলরেডি জানি, জিয়াউল হাসান স্যার। এইরকম জিয়াউল হাসান স্যারের মতন কিন্তু আরো কিছু মানুষ রয়েছে। দেখেন আমাদের শিক্ষাটা এমন, আমরা কিন্তু এখনো উনার হাতে রক্তের দাগ জানার পরেও স্যার বলছি।
আচ্ছা, এক ধরনের মানুষ আছে যে যাদের হাতে হচ্ছে আমাদের দেশের মানুষের টাকাটা রয়েছে, হ্যাঁ, দেশের মানুষের যে টাকা পাওয়ার কথা ছিল, আমরা সারাটা জীবন জানতাম, আমরা প্রাউড নিয়ে চাকরি করতাম, আমাদের আসলে ওইরকম কিছু কখনো আমরা পাইতাম না। তো এই মানুষগুলা কিন্তু 1,000, 2,000, 5,000, 10,000 এরকম কোটি টাকার মালিক হয়েছে। এবং খুব অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম যে এরকম একজন মানুষ, যাকে আমরা জানি যে ওই সময় সে যে প্রতিষ্ঠানে ছিল, ওই প্রতিষ্ঠান কি পরিমাণ মানুষের রক্ত জড়িয়েছে এবং ওনারা জলসিঁড়ি এবং অন্যান্য প্রজেক্ট থেকে কি পরিমাণ টাকা খেয়েছে, এই মানুষটাকে যখন আমরা আসলে দেখছি যে আজকে উনি একটা ফোরামে এসে উনাকে নির্দোষ দাবি করছেন, তখন আমরা আসলে ভয় পাচ্ছি যে আমরা যারা এতদিন অপেক্ষা করলাম, এতদিন আমরা বিভিন্ন ক্ষয়ক্ষতির ভিতর দিয়ে গেলাম, তাদের তো আপনার কান্নাটা আর কেউ শুনতে পারবে না। ছাত্র জনতা যারা সমন্বয়কের কাজ করছেন, তারা যাদেরকে উপদেষ্টা পরিষদের সদস্য করেছেন, তাদের গায়ে কি কারো এরকম রক্ত বা টাকার দাগ লেগে আছে? লাগে নাই। হ্যাঁ, তো তারা কিন্তু তাদের উপদেশটা ঠিকই নিয়ে আসছেন, কিন্তু সার্বভৌমত্বের খাতিরে আপনি যখন চিন্তা করছেন, তখন আবার কিন্তু দিন শেষে আপনি বাংলাদেশটাকে যতভাবেই সাজান, সাদা পোশাক বা সাদা গাড়ির ভয়ে যদি আপনি ভীত থাকেন, তখন কিন্তু আর আপনি এই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। তো সমন্বয়ক ভাইদের সাথে আমার কথা হয়েছে, একই সাথে ওনাদেরকে আমি আপনার ফোরামের মাধ্যমেও জানাবো, উপদেষ্টাদেরকেও জানাবো যে যারা আসলে কাজ করছেন তারা আসলে কতটুকু দুর্নীতি মুক্ত। কারণ যেই মানুষটা একটা নির্দিষ্ট স্টেজে আজকে একজন মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ওনারা দাবি করছেন যে ওনারা নির্দোষ। তো এই সরকারের সময় যে মানুষটা মেজর জেনারেল হয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন, তাকে আপনারা জানেন যে সরকার কিভাবে ডিএনএ টেস্ট করে কোন লেভেল পর্যন্ত এনেছে। তো এই ডিএনএ টেস্টিং এর পরেও একজন মানুষের কি নির্দোষ হয়ে এই পর্যন্ত আসা সম্ভব? তো সেনাবাহিনীকে বাবা দিব, ওয়াকার স্যারকে আমি ডেফিনেটলি বলবো যে উনি যে কাজগুলো করেছেন অসাধারণ, কিন্তু একই সাথে জাতি কিন্তু ওনার কাছে জানতে চায় যে 626 জন লোককে উনি এই সময় ক্যান্টনমেন্টে রেখেছিলেন, এই 626 জন লোকের ব্যাপারে উনি কি জাতিকে কিছুই বলবেন না? উনি কি জাতিকে জানাবেন না যে এরা কারা এবং এরা আসলে কেন ওই সময় লুকিয়েছিলেন? উনি কি জানাবেন না যে বাংলাদেশ সরকারের ভিতরে এখন বাংলাদেশ সেনাবাহিনীতে যারা কর্মরত আছেন তাদের কার অ্যাকাউন্টে কত টাকা আছে? উনি কি ওনার একটা প্ল্যানিং দিবেন না? তো এই জিনিসগুলো না হলে আসলে হবে কি যে আমরা আসলে হয়তোবা স্বাধীনতার গান গাইতে পারবো, কিন্তু স্বাধীনতার সুফলটা আবার আমাদের কাছ থেকে কতটা দূরে চলে যাবে সেটা একটা চিন্তার বিষয়। আপনারা দেখেছেন যে ফেনীতে যে কোন ভাই, আমি যদি টাইম ওভার শুট করি, আমান ভাই আমি একটু জানতে চাচ্ছি যে আপনার উপর যে অন্যায় হয়েছে, আপনি কোন পর্যায়ে আপনি এই সেনাবাহিনী থেকে বের হয়ে আসলেন বা কি হলো? আপনি বললেন যে আপনি আপনার আর্মির পরিচয় ব্যবহার করার ক্ষেত্রেও আপনি বাধার সম্মুখীন হয়েছেন বা কেড়ে নেওয়া হয়েছে, সেই জায়গাটা একটু শেয়ার করেন আমাদের সাথে। জি, আমি ডেফিনেটলি শেয়ার করবো। আমি হচ্ছে টোটাল আপনার 11 বছর 12 বছরের মতো চাকরি, আসলে আমাদের সময় তো আসলে আমাদের ট্রেনিং পিরিয়ডটা ধরা হতো না, সো 12 ইয়ার প্লাস মাইনাস একটা টাইম আর্মিকে দিয়েছি, সার্ভ করেছি এই দেশে। তো এই চাকরিটা করবার সময় যেটা হয়েছে যে একটা নির্দিষ্ট সময়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, আমার ডান পাটা ভেঙে যায়। হ্যাঁ, এটা অ্যাট্রিবিউটেবল টু মিলিটারি সার্ভিস বলে আমাদের চাকরিতে, সামরিক চাকরিতে আরোপনীয় 55% একটা আমরা মানে আমার যে ক্ষতিটা হয়েছে সেটার পার্সেন্টেজ, যদি কেউ মারা যায় 100%, তো আমার ক্ষতিটার পরিমাণ হচ্ছে 55%। এটা হবার পর একটা সময় দেখা গেল যে তারা আমাকে আমার যে চাকরিদের আমাদের যে বেসিক র্যাঙ্ক গুলো থাকে, এই বেসিক র্যাঙ্ক গুলো তারা আমাকে বন্ধ করে দিল। তো আমি আসলে হিসাব মিলাইতে পারছিলাম না যে আমার সামরিক চাকরিতে আরো কোনো একটা ক্ষতি হয়েছে, তো কেন আমাকে তারা আমার বেসিক র্যাঙ্কটাই দিচ্ছে না। তো এইটার জন্য আমি প্রথমে খুব মন খারাপ করলাম। তো প্রথমে তাদেরকে জানালাম তাহলে সেক্ষেত্রে আমাকে আপনারা মেডিকেল বোর্ড আউট করে দেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, তারা, আমি যখন ভিতরের খবর জানতে পারলাম, এটা অনেকেই জানে, তো আমি শুনতে পারলাম যে ডিজিএফআই থেকে জানানো হয়েছে যে আমার যে তৎকালীন এন্টি গভর্নমেন্ট যে সেন্টিমেন্ট, এটার জন্য ডিজিএফআই থেকে আমাকে বলা হয়েছে, আমাদের প্রতিষ্ঠান বা আমাদেরকে যারা আমাদের যারা অথরিটি তাদেরকে জানানো হয়েছে যে উনার ক্যাটাগরিও আপ করবেন না, উনাকে র্যাঙ্কও পড়াবেন না, উনাকে কিছুই করবেন না, উনাকে কোনো কোর্স করতে দিবেন না, কিছু করতে দিবেন না। উনি এইভাবে থাকতে থাকতে এক সময় চলে যাবে আর্মি থেকে অ্যাপেন্ডিক্স জে দিয়ে। তো আল্লাহর অশেষ রহমত, এর পরবর্তী একটা সময়ে আসলে অ্যাপেন্ডিক্স জে না হয় আমি আসলে মেডিকেল বোর্ড আউট হয়ে যাই। তো ওইটা আসলে আমার জন্য একটা গুড ফ্লেভার ছিল। কিন্তু আমরা যারা আসলে সেনাবাহিনীতে চাকরি করি, আমরা চাই হচ্ছে আমাদের সম্মানটা, হ্যাঁ, আপনার যেই মানুষটা আসলে 3 বছর চাকরি করেছে তার জন্য একটা সম্মান, যেই মানুষটা আসলে 12 বছর চাকরি করেছে তার জন্য সম্মানটা আলাদা। তো ওনারা আমাকে সেনাবাহিনী থেকে এমন অবস্থায় পাঠিয়েছে যে আমার 12 বছরের যে অর্জিত জ্ঞানটা, সাফায়াত আসলে জানে যে আমি আসলে অনেকগুলো জায়গায় ইনস্ট্রাক্টর ছিলাম। এগুলো হচ্ছে বেশ কিছু ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ছিল, তার মধ্যে একটা হচ্ছে মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুল, তার মধ্যে একটা হচ্ছে এসপিটিএস। তো এই জায়গাগুলোতে যারা ইনস্ট্রাক্টর থাকে তারা আসলে একটা অনার প্রাইডের উপরে থাকে, বুঝছেন? তো আমরা তো আসলে টাকা পয়সা পাই না, আমরা একটা অনার প্রাইডের একটা ওয়াইন বা একটা পানি খেয়ে বেঁচে থাকি আসলে। তো ওই জায়গাগুলো ওনারা আমাকে দেন নাই, এবং পরবর্তী সময় আমি যখনই যেতে চেয়েছি ওনারা আমাকে এইটা দিয়ে পার্সু করেছে। আমি 2016 সালে রিটায়ারমেন্টে এসেছি। এরপরে 2019 সাল পর্যন্ত, যতদিন আমি ইউএনের লোকাল স্টাফ হিসেবে জয়েন না করি, এর আগ পর্যন্ত আমি যেখানে চাকরি করতে গিয়েছি ডিজিএফআই থেকে ফোন করে বলা হয়েছে যে আমাকে চাকরিতে না রাখতে। হ্যাঁ, আমি এখন যখন বিভিন্ন জায়গায় চাকরির জন্য ধরেন
ধরেন যাই, যাওয়ার পরে ফার্স্ট কোশ্চেন দা রিক্রুটার আস্ক মি, যে বলে যে আপনি এত কম সময়ে কেন চাকরি করেছেন। এবং ওনাকে আসলে আমি বলতে পারি না লজ্জায় যে আমাকে আসলে এইভাবে তারা প্রাতিষ্ঠানিকভাবে সরকারিভাবে তারা আমাকে বের করেছে। এবং লাস্ট খেলাটা ওনারা খেলেছে, আমি কিন্তু এরপরেও গত প্রায় 1-1.5 বছর আগে একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম, সঙ্গত কারণে আমি প্রতিষ্ঠানটার নাম বলছি না। তো ওই প্রতিষ্ঠান থেকেও তারা ঠিক একইভাবে আমাকে বের করেছে। তো এটা শুধু আমার জন্য না, বাংলাদেশ আর্মিতে এখন আমরা প্রায় 200 জনের মতন একটা ফোরাম আছে। এই 200 জন অফিসারের অলমোস্ট 80-90 অফিস মানে পার্সেন্ট অফিসারের ক্ষেত্রে এই একই ব্যাপারটা ঘটেছে। অনেক ধন্যবাদ। অর্থাৎ আপনারা আর্মি থেকে আপনাদেরকে চাকরিও করতে দিল না, পরবর্তীতে যেন আপনারা কোথাও কাজ করতে না পারেন সে ব্যাপারেও তারা সচেষ্ট। অর্থাৎ এক ধরনের হাসিনার যে প্রতিহিংসার পরায়ণতা, তার প্রভাব আমরা ডিজিএফআই আপনাদের ব্রাদার অফিসারদের মধ্যে দেখছি। সে মিনিমাম কোনো মানে বোধ কারোর মধ্যেই আমরা দেখছি না। আপনি যদি, আমরা একটা ফোরামে 200 অফিসার আছি, আর ডেফিনেটলি আমাদের ক্ষতিগ্রস্ত পরিমাণ এর থেকে বেশি হবে। তো এই অফিসারগুলোর এক একজনের আমল নামা নেন, যে যারা যে কারণে চাকরি থেকে বের হয়েছে। তো এইটা যদি আপনি কম্পেয়ার করেন, আমরা যদি মতিউর রহমানের কথা বলি, যে ছাগল মতিউর রহমান, ছাগলের পরে যে লোকটা গেল, হ্যাঁ, তো ওনাদের যে পরিমাণ 1000 কোটি টাকার হিসাব আমরা দেখেছি, কোন অফিসারের ক্ষতির পরিমাণ আমার মনে হয় না ইভেন 50 লক্ষ টাকাও হবে। মানে ওই তারা বাধ্য করেছে মানুষকে রিটায়ারমেন্টে যেতে। এনবিআর এর মতিউর রহমানের কথা বলছেন আপনি? এনবিআর এর মতিউর রহমানের কথা বলেছিলাম। ইভেন আপনি যদি এই সমস্ত অফিসারের সাথে, উনাদের সরকারের সাথে যারা এলাই করেছিল, আপনারা জানেন অনেকের কথা, তাদের চারিত্রিক যে ইয়েটা আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, তাদের অর্থকরী যে ক্যারেক্টারিস্টিক্স আছে, সেইটারও যদি একটা কম্পেয়ার করেন, তাহলে আপনার মনে হবে যে এরা হচ্ছে দুধে ধোয়া পবিত্র আত্মার একজন মানুষ। যাদের আমান ভাই, আপনার সর্বশেষ র্যাঙ্ক পজিশন কি ছিল আর্মিতে? আমি আসলে ভাই 12 বছর চাকরিতে মেজর হওয়ার কথা থাকে, কিন্তু আসলে নানা রকম প্রবলেমের কারণে ওটা হইতে আমার বেশ মানে বেগ পেতে হয়েছে। কিন্তু আমি আসলে নিজেকে মানে আমি মেজরই অ্যাকচুয়ালি, আই কনসিডার মাইসেলফ দ্যাট, হ্যাঁ, বিকজ আমি 12 বছর চাকরি করে আসছি ভাই। জি, অর্থাৎ এখন আপনি মনে করছেন যে আরো 200 অফিসার আপনার মতো আছে যারা এইভাবে ভুক্তভোগী, এবং তাদেরকে সম্মানজনক ভাবে রিইনস্টেট করা উচিত, তার সম্মান। তাদেরকে তো আসলে ভাই এই গত 10-12 বছর যারা কষ্ট করেছে, তাদেরকে বর্তমান র্যাঙ্ক আসলে দেওয়া উচিত। হ্যাঁ, এবং এদের ভিতরে যাদেরকে আপনি যদি এইভাবে চিন্তা করেন যে এখন যে বাহিনীটা আছে, তো এই বাহিনীর মানুষের ভিতরে কি অবস্থা ট্রাস্টের, আপনি যদি খোঁজ নেন তাহলে দেখবেন যে আর্মি অফিসাররা কি নিজেদেরকে ট্রাস্ট করতে পারছে, যাদের হাতে রক্ত আছে বা যাদের কাছে টাকা পয়সা আছে, যে অফিসাররা নিজেরা অনেক কষ্ট করে কাজ করেছে। সৈনিক যারা আছে, যারা আন্ডার কমান্ডস, তারা তো সবকিছুই জানে মিডিয়ার এই যুগে। হ্যাঁ, তারা আপনার দেখেছে ইন্টারনেটে কার কত টাকা হয়েছে, কে কি হত্যা করেছে। তো তারা কি ট্রাস্ট করতে পারছে? আপনি যদি পুলিশের কথা বলেন, হ্যাঁ, তো পুলিশের ভিতরে যারা কাজ করছেন তাদের ভিতরে কিন্তু এখনো ট্রাস্ট হয় না। আজকে আমরা পুলিশের কাছে একটা হেল্প চেয়েছিলাম যে একটা জায়গা নিয়ে, তো পুলিশ বলছে তাদের এখন আর সক্ষমতা নাই। তো পুলিশের সক্ষমতা নাই, আর্মির ভিতরে যদি ট্রাস্ট ইস্যু থাকে, আপনার এনএসআই ডিজিএফআই দায়িত্বপূর্ণ জায়গা যারা আছেন তারা কিন্তু কেউ বলেন নাই যে আচ্ছা এনএসআই ডিজিএফআই এতদিন পর্যন্ত এই কাজগুলো করেছে, আগামী দিনগুলোতে বাংলাদেশের মানুষ এবং সরকার মানে বাংলাদেশের জন্য তারা এই সেটআপে কাজ করবে, এগুলো কিছুই বলেন নাই। তো আপনার ফোরামের মাধ্যমে খুব সুন্দরভাবে বলা হবে যে মানুষগুলাকে ওনারা নিয়মের বাইরে যে কষ্ট দিয়ে এতদিনকে কষ্ট দিয়েছেন, তাদেরকে এর আগেও আমরা 71 সালে বা 75 সালে বা বিভিন্ন সময় দেখেছি অফিসারদেরকে আত্মীকরণ করা হয়। একই সাথে এই অফিসারদের যে মেধা রয়েছে, আমরা যখন বিএমএ তে ট্রেনিং করেছি, আমরা কিন্তু সাধারণ মানুষের টাকায় ট্রেনিংটা করেছি। আমরা কিন্তু একজন চাষির বাসায় আমরা যখন এক্সারসাইজ করতাম, একজন নর্মাল বড়ুয়ার বাসায়ও আমরা খাবার খেয়েছি। তো এই মানুষগুলোর ঘামের টাকায় কিন্তু আমরা এই পর্যন্ত আসছি। এটা কিন্তু কারো পার্সোনাল বাবার টাকা বা অন্য কারো টাকা না। এই টাকাগুলোর কিন্তু আপনার জাস্টিফিকেশন হইলো না যখন আমাদেরকে রিটায়ারমেন্ট দিয়ে দিয়েছে। আমরা কিন্তু চাইলেই আমরা অনেক জায়গায় ভালো চাকরিও করছি। তো এই জাস্টিফিকেশনের জন্যই উচিত হবে দেশের মানুষের টাকা নষ্ট না করে এই অফিসারগুলোকে পুনরায় বাহিনীতে নেওয়া হোক, এবং তাদেরকে সোভারেন্টি যে জায়গাগুলো আছে, যেই জায়গাগুলো মানুষকে আসলে পাড়া দিয়ে গলায় পাড়া দিয়ে এতদিন অত্যাচার করেছে, এই জায়গাগুলোতে এই মানুষদেরকে সেট করে করে বাংলাদেশকে একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে তুলে ধরা হোক। ধন্যবাদ। ডিজিএফআই এবং এনএসআই এর যে অপকর্ম, যে দুষ্কর্ম, যে অত্যাচার, যে নিপীড়ন আমরা দেখেছি, সেটিও বন্ধ হতে হবে, অবশ্যই বন্ধ হতে হবে। এত চোখ গরম করার কিছু নাই, ইউনিফর্মের এত গরম দেখানোর কিছু নাই। ব্রাদার অফিসারদের সঙ্গে তাদের যে আচরণ আমরা বিভিন্ন সময় পেয়েছি, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অর্থাৎ একটা বাস শ্রমিক আর একটা বাস শ্রমিককে মারলে ঐক্যবদ্ধ হয়ে যায় সব। এই ব্রাদার অফিসার যারা একসাথে ট্রেনিং করে, দেশ রক্ষার শপথ নেয়, দেশের জন্য মরে যাওয়ার প্রতিজ্ঞা করে, তাদের মধ্যে এই যে রাজনৈতিক কারণে বা নিজের লোভের কারণে, রাজনৈতিক কারণে বলবো না, জাস্ট লোভের কারণে, যে আমার র্যাঙ্কটা হাই হবে, আমার সুবিধা বাড়বে ইত্যাদি। তো আমি আবারও আসবো আপনার কাছে। আমরা যাবো মেজর সাফায়েতের কাছে। সাফায়েত, দর্শক, সাফায়েত হচ্ছেন আর্মির একজন কি বলবো, আমি যতটুকু জানি তার সম্পর্কে একজন ব্রাইট অফিসার। তিনি বের হয়ে আসতে বাধ্য হয়েছেন জেনারেল আজিজের সময়, কারণ তার স্ত্রী মার্কিন ইমিগ্রেন্ট। সাফায়েত আমাকে ব্যক্তিগতভাবে বলছিলেন যে ভাই, আমি যখন বিয়ে করছি তখন আমার সকল প্রোফাইল জমা দিয়ে অনুমতি নিয়ে আমি বিয়ে করছি। আর 10 বছর পরে আপনি যদি বলেন যে চাকরি ছাড়ো, নাইলে বউ ছাড়ো, নাইলে এটা করো, নাইলে ওটা করো, এটা তো সম্ভব না। তো সাফায়েত, আপনার কাছ থেকে শুনবো যে এই যে অন্যায়গুলো কতজনের উপরে হলো, কি পরিস্থিতি হলো, একটু যদি সংক্ষেপে বলেন আমাকে।
ধন্যবাদ কনক ভাই। আপনার আমার মনে আছে আপনার শোতে আমি যখন প্রথম এসেছিলাম সম্ভবত এই বছর ফেব্রুয়ারি মাসে, ওই 25 ফেব্রুয়ারি উপলক্ষে আর কি একটা আপনার সাথে আমি একটা ইন্টারভিউ করেছিলাম। তো ওখানেই আমার এই ঘটনাটা মূলত আমি একবার মোটামুটি সংক্ষেপে বলেছিলাম। তো আসলে ব্যাপারটা হয়েছিল যেটা আরবিতে তো আমাদের ধরেন এখানে শুধু আর্মি দিয়ে কথা না, আমাদের বাংলাদেশে আপনি যদি খোঁজ নেন মোটামুটি শিক্ষিত প্রতিটা পরিবারেই দেখবেন কারো না কারো দেখা যায় যে ভাই বোন কেউ না কেউ তো বাইরে চলে যাচ্ছে, তাই না? বাইরে, এবং বাইরে যাওয়ার ক্ষেত্রে দেখা যায় উচ্চশিক্ষার জন্য বা অনেকেই বিভিন্ন কারণে বাইরে যাচ্ছেন। এবং বাইরে যাওয়ার ক্ষেত্রে আমাদের যে পপুলার ডেস্টিনেশন কি কি করেছিল হয়তো অল্প কয়েকটা দেশে, হয় ইউএসএ অথবা ইউকে অথবা অস্ট্রেলিয়া, এই সমস্ত মানে এগুলো দেশগুলো, এই দেশ বা কানাডা, এই দেশগুলোতেই তো আসলে মানুষজন যায়। তো এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রেই যেটা হয় যে পারিবারিক ভাবে চেইন ইমিগ্রেশন বিভিন্ন কারণে হয়তো অনেকের অনেক রকম সুযোগ চলে আসে যে ইমিগ্রেশন নেওয়ার। তো এই ক্ষেত্রে বাংলাদেশে 2010 সালে যখন জেনারেল মুবিন যখন আমাদের চিফ ছিলেন, তো তখন একটা এর আগে পর্যন্ত এরকমের কোনো নিয়ম কোনো নীতিমালা সম্ভবত ছিল না বা একটা বার দেওয়া ছিল। তো উনি তখন এসে একটা নীতিমালা করে দিলেন যে ঠিক আছে, কেউ যদি চাকরিতে থেকে এরকম যদি নিতে চায়, যে কেউ যদি দেশের বাইরে ইমিগ্রেশন নিতে চায় সেক্ষেত্রে তারা নিতে পারবে। এবং খুব সুন্দর একটা ফরম্যাট করে দেওয়া হলো যে ওকে এই ফরম্যাট অনুযায়ী আগে সিকিউরিটি ক্লিয়ারেন্স হবে যে এই অফিসার কোন রকম ইমিগ্রেশন নিলে এখানে কোন রকমের সিকিউরিটি থ্রেট আছে কিনা, একদম পুরো ডিটেইলস ফরম্যাট করে দেওয়া হলো যে ঠিক আছে আগে ফরম্যাট হবে, ক্লিয়ারেন্স হবে, ক্লিয়ারেন্স হওয়ার পরে তারপরে উনি আবেদন করতে পারবেন। এবং কোনো সমস্যা হচ্ছে না। এত বছর মানে আমার 2-3 চিফ পার হয়ে গেছেন। এখন আমার ক্ষেত্রে অবশ্যই এটা সম্পূর্ণ আলাদা। আমার ক্ষেত্রে তো আমি নিজে কখনো আবেদন করিও নাই, আমার এরকম ছিল না যতদিন আমি আর্মিতে ছিলাম। আমি বিয়ে যখন করেছি আমার বিয়ের আরো বহু বছর আগে থেকে আমার স্ত্রী এবং তার পরিবার তারা ওই যে ফ্যামিলি ইমিগ্রেশনে তারা চলে এসেছিলেন। এবং এরকম একটা পরিস্থিতিতে যখন বিয়ে করি, আমার বিয়ের সময় এই সংক্রান্ত ততদিনে কিন্তু জেনারেল মুবিনের ওই পলিসিটা চলে এসেছে। সুতরাং আমি একজন মানে আমার স্ত্রী তো উনি তো বাংলাদেশি নাগরিক, উনি জন্মসূত্রেই বাংলাদেশি। পরবর্তীতে উনি আরেকটা দেশের ওনার সেকেন্ড আরেকটা স্ট্যাটাস হয়েছে, কিন্তু উনি তো বাংলাদেশি নাগরিক। এবং এই পলিসিতে কোথাও কোনো নিষেধ নাই যে তুমি বাংলাদেশি নাগরিক মানে যার আরেক দেশে ইমিগ্রেশন আছে তাকে বিয়ে করতে পারবে না। এই সংক্রান্ত কোনো রকম নিষেধাজ্ঞা ছিল না। স্টিল আমি যখন বিয়ে করেছি তখন সবকিছুই তো আমাদের প্রোফাইল জমা দিতে হয়, জমা দিয়ে এবং আমি বিয়ে করলাম বিয়ের সময়। এবং আমার বিয়ের সময় যেহেতু এটা একটা ইস্যু ছিল যে হ্যাঁ আমাকে আমার স্ত্রীর পরিবারকে তাদের ভিতরেও এই ব্যাপারে একটা চিন্তা ছিল যে আমাদের মেয়ের যেহেতু এরকম একটা স্ট্যাটাস আছে কোনো সমস্যা হবে কিনা। তো যেহেতু তখনকার যে এক্সিস্টিং পলিসি, সেই এক্সিস্টিং পলিসিতে এরকম কোনো রকমের বিধিনিষেধ যেহেতু নাই, আমিও তাদেরকে সেভাবে আশ্বস্ত করেই তো আমি তাকে বিয়ে করলাম। এখন আপনি ধরেন আমার এত বছর চলে যাওয়ার পরে, বিয়ের 6-7 বছর চলে যাওয়ার পরে আপনি আবার নতুন করে পলিসি যদি চেঞ্জ করে বলেন যে না ঠিক আছে এখন তোমাকে হয়, আমার তো নাই। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আমার স্ত্রী এবং আমার সন্তানেরা, ততদিনে আমার 2টা সন্তান হয়েছে এবং আমার 2 সন্তান হয়েছে। তারা কারণ আমার স্ত্রী ওই সময় তিনি বেশ লম্বা একটা সময় আমার বিয়ের পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন, উনি তখন এখানে লেখাপড়া করছিলেন, মাস্টার্স করছিলেন। ওই অবস্থাতেই আমার 2টা সন্তান আমেরিকাতেই হয়। তো স্বাভাবিকভাবে তারা যেহেতু জন্মসূত্রে তাদের এখানকার নাগরিকত্ব ছিল, আমি তাদের বাংলাদেশে তাদের জন্ম নিবন্ধন করিয়েছি, তারা 2 দেশেরই এবং তারা 3জনই তারা ডুয়াল সিটিজেন। তো কোনো সমস্যা কিন্তু ছিল না। আপনি যদি এখন হঠাৎ করে একটা নীতিমালা করে দিয়ে বলেন যে না এগুলা কিচ্ছু রাখা যাবে না, হয় তুমি তোমার পরিবারের সবার তাদের যে আরেকটা দেশের যে বৈদেশিক নাগরিকত্ব সেটা ত্যাগ করতে হবে, অথবা তুমি তোমার চাকরি ছেড়ে দিতে হবে। এখন এই ধরনের আপনি যদি আমার বিয়ের 6-7 বছর পরে আমাকে যদি বলতে হয় যে আমি যদি আমার স্ত্রীর পরিবারকে বলতে হয় যে সরি আমি কথা দিয়েছিলাম কিন্তু সে আমি কথাটা রাখতে পারছি না, তো সেটা অ্যাজ এ ম্যান ইন ইউনিফর্ম তাহলে আমার নিজের সম্মানটা বা আমার ইউনিফর্মের সম্মানটা থাকলো কোথায়? কারণ আমি তো এভাবেই সারা জীবন আমরা এটাই সেনাবাহিনীতে আমরা এটাই শিখে এসেছি যে আমাদের মুখের একজন অফিসারের বা একজন ম্যান ইন ইউনিফর্ম তার মুখের কথাটা হচ্ছে গিয়ে তার মান সম্মানের সাথে জড়িত। আমি একটা মুখ দিয়ে একটা কথা বলে ফেলেছি, আমার কথার সম্মান রাখার জন্য আমি আমার প্রাণকে সম্মান করবো। আমরা তো এই শিক্ষাই আমরা সেনাবাহিনী থেকে পেয়েছি। তো অ্যাজ আ ম্যান ইন ইউনিফর্ম আই এম এক্সপেক্টেড টু বি আ ম্যান অফ মাই ওয়ার্ডস। এখন আমার যদি বলা হয় আসলে আমি আমার কথা রাখতে পারছি না, তো তখন আমার কাছে মনে হচ্ছে যে ওকে এমন স্টিল আমরা যদি তখন হয়তো দেখেন আমি এই জিনিসটা আগেও একবার মনে হয় কোথাও বলেছিলাম বা লিখেছিলাম যে জেনারেল আজিজ যখন এই পলিসিটা করলেন তখন ইনিশিয়ালি ওনার পলিসিটা এরকম ছিল যে ঠিক আছে যারা আছে তারা ত্যাগ করে দিবে এবং অথবা তাদেরকে চাকরি ছাড়তে হবে। এবং উনি একটা পলিসিতে তখন এরকম একটা ক্লজ ছিল যে এখন যদি এমন কোনো অফিসার এমন কোনো নাগরিককে বাংলাদেশি নাগরিককে বিয়ে করতে চান যার অন্য দেশে কোনো রকমের ইমিগ্রেশন বা ডুয়াল সিটিজেনশিপ স্ট্যাটাস আছে, উনি সেনাবাহিনী প্রধানের অনুমতি সাপেক্ষে বিয়ে করতে পারেন। এবং সেটা শর্ত দেওয়া হলো। শর্ত 1 নম্বর শর্ত হচ্ছে কি সেই অফিসারের উনি যাকে বিয়ে করবেন তার স্বামী বা স্ত্রী কি অফিসারের সাথে দেশে থাকতে হবে। ভেরি গুড। এন্ড নাম্বার 2
অফিসার যতদিন চাকরিতে থাকবেন সেই অফিসারের কোন রকমের ইমিগ্রেশনের জন্য তার স্বামী বা স্ত্রী অ্যাপ্লাই করবেন না। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। এবং আমি যেহেতু এই দুইটা ক্লজই আমি তখন পূরণ করছি, কারণ আমার স্ত্রী উনি বিয়ে করে আমার সাথে উনি দেশেই থাকতেন, ওই সময় উনি দেশেই ছিলেন। উনি মানে ওনার আমেরিকাতে তার যখন লেখাপড়া শেষ হয়ে গেল উনি দেশে ফেরত চলে আসলেন, উনি দেশেই আমার সাথে ছিলেন এবং আমার জন্য আমি কখনো আমার ইমিগ্রেশন অ্যাপ্লাই করি নাই। তো যেহেতু এই ধরনের আমার বিয়ে তো আরো 6 বছর আগে হয়েছে, তখন তো এই পলিসি ছিল না। তো ন্যাচারালি আমি তখন যে ইউনিটে ছিলাম, আমার ইউনিটের আমার যারা অধিনায়করা যারা ছিলেন ওনারা বললেন যে ফাইন, তুমি তো এই পলিসির সমস্ত শর্তই তো তুমি পূরণ করছো, তাহলে আমরা যেহেতু তোমার বিয়ের সময় এই পলিসি ছিল না, আমরা একটা আবেদন করে দিই যে তোমাকে একটা ঘটনা উত্তর মঞ্জুরি দেওয়া হোক, যেটাকে আমরা পোস্ট ফ্যাক্টর অ্যাপ্রুভাল বলি। যেহেতু এই পলিসিটা তখন ছিল না এবং তুমি তো এই পলিসির শর্তগুলো পালন করছো, আমরা সুন্দর এরকম একটা আবেদন পাঠিয়ে দিই, আমরা তো নিশ্চিন্ত যে ওকে কোনো সমস্যা নেই, হয়ে যাবে। কারণ আমরা তখন পর্যন্ত আমরা জানি না যে আজিজের উনি যে ওনার যে কি মানে কত ওনার যে এত দূর পর্যন্ত উনি প্ল্যানিং করে রেখেছেন, তখন পর্যন্ত আমরা জানি না। আমরা ভেবেই রেখেছি যে ঠিক আছে উনি চিফ একটা পলিসি করেছেন, নিশ্চয়ই কোনো ভালো উদ্দেশ্য নিয়েই করেছেন। তারপরে মোটামুটি মাস 2-1 চলে যাওয়ার পরে আমরা কি দেখলাম, উনি সেই পলিসিটাকে আবার চেঞ্জ করে দিলেন। অর্থাৎ আমরা যে বিভিন্ন জন এরকম বিভিন্ন রকম এই পলিসির আওতাতেই এই পলিসির বিভিন্ন ক্লজ দেখিয়ে আমরা যখন বিভিন্ন রকমের আবেদন করলাম, সেই সমস্ত আবেদনগুলো যখন জমা হলো, উনি সেই সমস্ত আবেদনের সবগুলো পয়েন্ট একত্র করে উনি ওই পলিসিটাকে আবার রিভাইজ করলেন এবং করে আমরা যে সমস্ত ক্লজ দেখে আবেদন করেছিলাম ওই ক্লজগুলোকে বাতিল করে উনি একটা নতুন পলিসি করলেন 3 মাসের মধ্যে, সরি 5 মাসের মধ্যেই। মানে 2018 সালের সেপ্টেম্বরে একটা পলিসি আসলো, ওটাকে চেঞ্জ করে উনি 2019 ফেব্রুয়ারিতে আরেকটা পলিসি করলেন এবং এই পলিসিতে আমরা যেই সমস্ত ক্লজ দেখি আগের পলিসির যে সমস্ত ক্লজ দেখে আবেদন